আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আক্তার হোসেন সামনে থাকবেন আমরা যখন আন্দোলনটা শুরু করব। ইভেন এরকমও ছিল যে আমিও আন্দোলনের শুরুতে সামনে থাকবো না, আমাদের যে যারা পরের লেয়ারে আছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব আসিফ বাকের, তারা এই আন্দোলনটাকে লিড দিবে আমাদের ছাত্র শক্তির জায়গা থেকে আর কি। তো পরবর্তীতে যখন যেহেতু এটা কোটা সংস্কার আন্দোলন, চাকরি প্রত্যাশীরা যারা একটু সিনিয়র বা আমার ব্যাচের অনেকেই এই আন্দোলন যুক্ত হয়েছে, তো তখন সেই জায়গা থেকে আমাকে আশা লাগছে। এবং আক্তার ভাই পিছনে থাকছেন, মাহফুজ ভাই পিছনে থাকছেন, ওনারা কাজ করছেন পিছন থেকে। কথা ছিল যখন আমরা তো আগেই জানতাম যে আন্দোলনের সময় একটা ক্রাইসিস মুভমেন্ট আসবে, হামলা নিপীড়ন এই সময় আসবে, যেহেতু বিরোধী রাজনীতির সাথে আমরা অভ্যস্ত ছিলাম। তো তখন আক্তার ভাই বা মাহফুজ ভাই তারা পিছন থেকে সামনে এসে রোল প্লে করবে। তো পরবর্তীতে আক্তার ভাই গ্রেফতারি হয়ে যান 17 তারিখে। এবং এরপরে যারা আরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ছিল, এখানে রিফাত নিজেই উপস্থিত আছে, হাসিব আছে, মাহিন, কাদের, যদি মাহিন ছাত্র শক্তি ছিল না। আরেকটা জিনিস ছিল যে আমাদের এই আন্দোলনটা ছাত্র শক্তি থেকে বের হয়ে করতে হবে। এই আন্দোলনটা তখনই আমরা বৈষম্য বিরোধীর পরিচয় নেই, আসলে আমরা ছাত্র শক্তি হিসেবে নিজেদেরকে ট্রিট না করে এটার পরিসরটা বিস্তৃত করি এবং আরো মানুষকে যুক্ত করি। তখন যারা লাইব্রেরিতে পড়তেছিল, যারা সার্জিস হাসনা, তখন সেই ধারাবাহিকতা তারা এসে যুক্ত হয়, মাহিন। এবং আমরা আন্দোলনটা বৈষম্যবিরোধী 1 জুলাই থেকে বৈষম্যবিরোধীর নামে আসলে আগায় নিয়ে যাই। তো আমি আসলে ইতিহাসটা বলতে একটু কম চাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলনটা যেহেতু একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান এবং নানা মানুষের অংশগ্রহণ, অবদান, এবং আমরা নিজেরাও আসলে জানি না কোথা থেকে কত সাপোর্ট আসলে সেই সময় আসছে। তো আমি বললে সেটা আমার গল্পই হবে আসলে। আসিফ যখন বইটা লিখতেছে এটা আসলে আসিফেরই গল্প। রিফাত যখন বলতেছে এটা রিফাতে, আমাদের প্রত্যেকেরই এই অভ্যুত্থানে আসলে আলাদা আলাদা একটা গল্প আছে। এই আলাদা আলাদা গল্পগুলো একটা কালেকটিভ স্টোরি বা মেমোরি আমাদের জন্য হয়তো তৈরি করবে। আমরা যখন এখানে বলতেছি এটা নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গল্পটা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আমরা জানি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভূমিকা পালন করছে, মাদ্রাসা শিক্ষার্থীরা নেমে আসছে। আমি তো এখনো জানি যে কুমিল্লায় আসলে কিভাবে আন্দোলনটা সংগঠিত হয়েছে, আন্দোলনের সময় এই জিনিসগুলোকে ধরে রাখার। এবং যেমন 16 তারিখেই কিন্তু আমরা এটা বুঝতে পারছিলাম এই আন্দোলনটা সরকার বিরোধী একটা আন্দোলনের দিকেই যাবে এবং যেতে হবে, নিয়ে যেতে হবে, কারণ এই সরকারের হাতে রক্তের দাগ লেগে গেছে। সেদিন 6 জন মানুষ মারা গেছে এবং তার আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে হামলা করা হয়েছে। এবং 9 দফা সাজানো হয়, 9 দফার ভিতরে 1 দফার মেসেজটা ছিল, কিন্তু আমরা প্রথমেই 1 দফার দিকে যাই নাই, কারণ আমরা জানি যে এই 1 দফার বা পুরো সরকার পতনের বিষয়টা জনগণের ভিতর থেকে আসতে হবে। মানুষ যখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে নেবে, আমরা তখন আনুষ্ঠানিক ঘোষণাটা দিব। এবং এইরকমটাই হয়েছিল। 3 তারিখ কিন্তু বৈষম্য বিরোধীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়, কিন্তু তার আগে কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে ঘেরাওয়ের যে কর্মসূচি। 5 তারিখে কিন্তু কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না যে গণভবন ঘেরাও করতে হবে। 5 তারিখ কর্মসূচি ছিল লং মার্চ টু ঢাকা, ঢাকায় আসতে হবে। ঢাকায় এসে মানুষ কি করবে, এটা মানুষ সিদ্ধান্ত নেবে। সো মানুষকে সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা দিতে হবে আন্দোলনের ভিতরে। তো মানুষই সিদ্ধান্ত নিচ্ছে তারা গণভবনে যাবে, আমরা তখন মানুষের সাথে গিয়েছি। তো আমাদের কাজটা ছিল এতটুকুই। তো এই আন্দোলনে আসলে নানাবিধ স্টেক হোল্ডার, নানাবিধ সাধারণ মানুষ, নানান জায়গা থেকে সাপোর্টগুলো আসছে। যেহেতু ছাত্রদের বা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা নেতৃত্ব দিচ্ছে, অবশ্যই ছাত্র সংগঠনগুলো ছিল, ছাত্র শক্তির বাইরে আরও যারা বিরোধী ছাত্র সংগঠন, ছাত্র শিবির, ছাত্র দল বা বামপন্থী ছাত্র সংগঠনগুলো, তাদের একটা ভূমিকা ছিল এবং একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আর কি। যে নানান যেটা হয় যে ক্যাম্পাসগুলো আমাদের বেশিরভাগ আন্দোলন ভণ্ডুল হয়ে যায় নেতৃত্বের একটা কারাকারির কারণে, অথবা এই এই অথবা হচ্ছে এই আন্দোলনে যে একটা ব্যানারবাজি থাকে। তো এই আন্দোলনে এই বিষয়গুলো আসলে ছিল না। এই বিষয়গুলো সব ছাত্র সংগঠনে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে ছিল একদম শুরু থেকেই, এবং তারা তাদের লোকবল পাঠাইছে এখানে তাদের মতো করে। আবার আমাদের জায়গা থেকে আমরা আমরা বলছি এটা অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, কিন্তু রাজনৈতিক দলের লোকরা এখানে অংশগ্রহণ করতে পারবে না এইরকম কোনো শর্ত আরোপ আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করি নাই। বরং যখন সময় হয়েছে, এবং 23 তারিখে প্রেস ব্রিফিংয়ে যেখানে আমাকে বলা হয়েছিল ডিজিএফআই থেকে, যাতে আমরা বলি যে এটা বিএনপি জামাতের আন্দোলন এবং আমাদের এই সকল আগুন অগ্নি সন্ত্রাস তারা করতেছে। তো 2 প্রেস ব্রিফিং থেকে আমি আরো বলি যে রাজনৈতিক দলের, বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি, আমরা এটা নিন্দা জানাচ্ছি। ফলে এখানে এক ধরনের মিথস্ক্রিয়া ঘটছে এবং এর ভিতর দিয়ে আন্দোলনটা আসলে
আহ, একটা পরিণতির দিকে গেছে। তো 5 তারিখ পর্যন্ত আসলে আমরা অনেক ভুল করলেও সেটা আসলে সঠিক হয়েছে, এবং এটা অবশ্যই একটা মিরাকেল আমি মনে করি। উপরওয়ালার একটা অবশ্যই এখানে একটা তার বিষয় ছিল এবং তিনি সহায়তা না করলে আসলে এই আন্দোলনটা এইভাবে যাইতো না। আমরা মনসুন রেভলিউশন বলা হচ্ছে, কিন্তু পুরো আন্দোলন টাইমে সেই রকম বৃষ্টিপাত হয় না যে মানুষ রাস্তায় নামতে পারবে না। এটাও একটা অলৌকিক ব্যাপার আমার কাছে মনে হয়। তো এরকম অনেক অলৌকিক ঘটনাও আসলে এই আন্দোলনের সময় ঘটছে। আর সর্বোপরি আমরা সাপোর্ট পাইছি মানে মানুষের, এবং যাকে চিনি না জানি না বা দল মত নির্বিশেষে আমরা আসলে এই সাপোর্টটা পাইছি। তবে আন্দোলনে আমি একটা ব্যাখ্যা বিভিন্ন জায়গা থেকে দেখি, এরকম মানুষ বলার চেষ্টা করে যে আন্দোলনটা আসলে কোটা সংস্কার দাবিতে শুরু হয়েছিল, এবং যখন হামলা নিপীড়ন করা হয় তখন সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়, মানুষজন মারার সময় ক্ষিপ্ত হয়ে নেমে আসছে। তো এটা একটা সত্য, একটা সাদা জেনারেলাইজড একটা ব্যাখ্যা। কিন্তু আমি মনে করি যে এখানে অনেকগুলা ঘটনা ঘটানো হয়েছে দেখেই একটা প্রেক্ষাপট আসলে তৈরি হয়েছে। যেমন ব্লকেট কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরা শিক্ষার্থীরা যুক্ত হয়েছে, এবং ঢাকা শহরে একটা গণঅভ্যুত্থানের প্রস্তুতি আসলে তৈরি হয়েছে, একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমরা যখন একটার পর একটা ব্যারিকেড ভাঙতেছিলাম এবং প্রতিদিন একটু একটু করে আগাইতেছিলাম, আমরা কারওয়ান বাজার থেকে ফার্ম গেট, এই যে মানুষের ভীষণটা কিন্তু বাড়তেছিল যে আমরা আসলে গণভবন পর্যন্ত যাইতে পারি, আরো ব্যারিকেড ভাঙতে পারি। ব্যারিকেড ভাঙার যে সাহসটা, সেটা ওই মিছিলগুলো থেকে, ব্লকেট কর্মসূচি থেকে তৈরি হয়েছে। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি বিক্ষিপ্তভাবে কয়েকটা কথা বললাম। সর্বোপরি যদি আসিফকে নিয়ে বলি, যে এই পুরো আন্দোলনে মানে আমার সাথে বা আমরা যারা যে কজন খুবই ক্লোজ ছিলাম, তার মধ্যে আসিফ অন্যতম, এবং পুরো ফিল্ডের দায়িত্বটা আসিফ বাকের প্রধানত দেখতো, এবং তাদের সাথে রিফাত, আসিফ, কাদের ওরা সমন্বয় করতো। এবং মানে এক আন্দোলনে একটা পর্যায়ে হয়েছে আমি ফিল্ড থেকে অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। মানে আমাকে যেহেতু উপর লেভেলে অনেকগুলো যোগাযোগ বা অনেক কিছু ডিসিশন মেকিং এ থাকতে হইতেছে, পেছন থেকে তো মাহফুজ ভাই এবং আক্তার ভাই হেল্প করছে। একটা আক্তার ভাই গ্রেফতার পর মাহফুজ ভাই, নাসির ভাই এসে পরে যুক্ত হয়েছে। কিন্তু আসিফ বাকের পুরো ফিল্ডের পুরো ডিসিশনগুলা বা বাস্তবায়নের জায়গাটা ওরা সবসময় করছে, এবং আসিফ অনেক সাহসী ভূমিকা নিছে, অনেক সাহসী সিদ্ধান্ত একসময় মানে এক একটা সময় ওর থেকেই আসছে। 15 তারিখের যে কর্মসূচিগুলো, 15 তারিখ যে আমরা কর্মসূচি দিলাম, 14 তারিখ রাত 3টা বাজে আমরা ঘোষণা করা হয়েছে। বেসিক্যালি এই কর্মসূচির কথা আমি জানতাম না, কারণ আমাকে কানেক্ট করা যাচ্ছিল না, এবং ও ওই কর্মসূচিটা ঘোষণা করে ফেলছে যাদের সাথে যোগাযোগ করতে পারছে। লং মার্চ একদিন আগায় আনার ঘোষণাটা এটা আসিফের মুখ থেকেই প্রথম গেছে। আসিফ এই সিদ্ধান্ত নিচ্ছে। আমি তখন শাহবাগে আটকা, আমার পক্ষে আমাকে জানানো হয়েছে যে আগায় নিয়ে আসা হচ্ছে, ওকে ঠিক আছে। পরে ও রাতে এটা দিয়ে দিছে, এবং সরকার গঠনের ওই সময়টা আসিফ খুবই ভূমিকা পালন করছে, এবং ও খুবই স্ট্রংলি বলছে যে ছাত্রদেরকে সরকারের প্রতিনিধি হইতে হবে আর কি। আমার একটু নিমরাজি ছিল, মানে সরকার মানে যাবো কি যাবো না, আমরা তো আসলে মাঠটা আমাদের জন্য দরকার। তখন আসিফ আমাদের মধ্যে খুবই যে না, গণঅভ্যুত্থানের প্রতিনিধিকে এই সরকারে থাকতে হবে, নাইলে এই সরকারের আমাদের যে দাবি দাওয়াগুলো সেটা আসলে বাস্তবায়ন করার সম্ভাবনা কতটুকু থাকবে এটা আমরা এখনো শিওর না, এবং সরকার কি হয় আমরা জানি না। যখন সেনাবাহিনী সহ 3 বাহিনীর সাথে বার্গেনিং হয়, সেখানেও আসিফ একটা বোল্ড ভূমিকা পালন করছে। এবং আরেকটা যেটা মজার ঘটনা ঘটছে, যে আন্দোলনের পুরো সময়ে আমাদের মধ্যে একটা ছিল যে আন্দোলনে আমাদের ওইভাবে কোনো নেতৃত্ব আমরা তুলবো না, আন্দোলনে এক এক সময়ে এক একজনকে আমরা সামনে রাখবো, পরে সময়ের প্রয়োজনেই নেতৃত্ব আসলে তৈরি হয়ে যাবে যদি প্রয়োজন হয়। তো একটা টাইমে তো আমাকেই মিডিয়াগুলো ফেস করতে হয়েছে, বা এখানে কর্মসূচিগুলো ঘোষণা করতে হয়েছে। কিন্তু আমি অনেক ইনফরমেশন থেকে বিচ্ছিন্ন থাকতাম, এবং এটা ইচ্ছা করেই থাকতাম। অনেকগুলো ইনফরমেশন বা সিদ্ধান্ত কিন্তু আসিফ, বাকের বা রিফাত ওদের পর্যায়ে থেকে যেত, বা পলিটিক্যাল কমিউনিকেশনগুলা, যোগাযোগগুলা বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বা গ্রুপগুলোর সাথে, এগুলো কিন্তু আসিফ বাকের ওরা করতো, এবং আমি জানতামও না কার সাথে কি কথা হয়েছে, কখন কথা হয়েছে। তো এটা আমি ইচ্ছা করেই জানতাম না, কারণ সব ইনফরমেশন আমার কাছে থাকাটা ঝুঁকিপূর্ণ। তা আমাকে তারা তুলে নিয়ে যায়, এবং তারা প্রচন্ড পরিমাণ আসলে হতাশ হয়, কারণ আমার কাছে আসলেই কোনো ইনফরমেশন নাই। এবং তারা অনেক মারধর করে, আমার মোবাইল সব কিছু তারা অ্যানালাইসিস করেও দেখতেছে আমি আসলে অনেক ইনফরমেশন জানি। আমার সাথে বিএনপির কোনো নেতার ওই আন্দোলনের সময় কখনোই কথা হয় নাই, বা ছাত্র দলের শিবিরেরও ওই অর্থে কথা হয়নি, কারণ কমিউনিকেশনগুলো যোগাযোগ করতে ওরা। পরে আসিফকে একটা পরে তুলে নেন যায়, কিন্তু টার্গেট করছিল আমাকে, যেটা আমাকে দেখা যাচ্ছিল, কিন্তু ঘটনা তো ওরা ঘটাইতেছিল আর কি। তো এই বিষয়গুলো, এরকম ঘটনাগুলো ঘটছে। তো আমি সর্বশেষ এটাই বলবো যে আমাদের গল্পগুলা
কেউ যাতে ভেবে না নেয় যে এটা জুলাই গণঅভ্যুত্থানের গল্প, শুধু আমাদের গল্পগুলোই। এখানে প্রত্যেকটা মানুষের গল্পই আসলে জুলাই গণঅভ্যুত্থানের গল্প, এবং সেই গল্পগুলো আমাদের আসলে এখন আরো বেশি শোনা উচিত। কারণ ফলে আমি এই জন্য বারবারই এটা বলি, আমি যখন বলি এটা আমার গল্পটাই বলি, আসিফ যখন বলে আসিফের গল্পটাই বলে। আর একটা বিষয় হচ্ছে এই 36 দিনের আন্দোলন, আমি যদি কখনো বই লিখি বা আমি যদি আরো বিস্তারিতভাবে জুলাইকে নিয়ে লিখতে চাই, তাহলে 36 দিনের থেকেও আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তার আগের যে 5-7 বছর, যেটার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ভিতরে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে আসলে। এই আমি তো 2017 সালে ক্যাম্পাসে প্রবেশ করছি বা শুরু করছি, তারপর 2018 সাল কোটা সংস্কার, আমাদের যে একটা জার্নিটা আছে গত 5-7 বছরে হয়েছে। বিএনপি যেমন তার 15 বছরের একটা জার্নি আছে, বা বিএনপি সহ বিরোধী দলে তাদের একটা নির্যাতন বা লড়াইয়ের গল্প আছে। তো এই প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে এই জুলাই হওয়ার ক্ষেত্রে। কারণ আমরা কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক 18 সালের, এটা কিন্তু আমাদেরকে ব্যক্তিগতভাবে আমাকে অনেক প্রভাবিত করছে। আমরা যখন এই আন্দোলনটা শুরু করি, এই আন্দোলনটা কিন্তু অনেকটাই সেই আন্দোলনের মতো করেই নিরাপদ সড়ক বিভিন্ন জায়গায় জায়গায় ব্লকেড হয়েছে। তো ব্লকেটটা কিন্তু সেইটার আগে কি হয়েছে, মানে সেই আমাদের মাথায় ছিল ওইটা যে সবাই স্কুল কলেজে সবাই বের হয়ে আসবে, ওই সিনারিওটা কিন্তু আমার মাথায় সবসময় হিট করতো। তো তো ওই প্রেক্ষাপটের ভিতর দিয়ে তো আমরা আসলে তৈরি হয়েছি। তো এই জন্য আমার কাছে সেই পুরো 5-7 বছর আমরা অনেকগুলো ছোট ছোট ঘটনা ঘটছে, অনেকগুলো আন্দোলন হয়েছে, আসিফ জেলে গেছে, আক্তার ভাই 2বার জেলে গেছে। গত 5-6 বছর ধরেই আমরা একটা গণ অভ্যুত্থানের জন্য অপেক্ষা করতাম সবসময়। এই হাসিনা সরকারের পতন একদিন ঘটবে, এটা আমাদের একটা কামনা ছিল সবসময়। কারণ আমার নিজের কাছে মনে হইতো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি বা ছাত্র রাজনীতির সাথে যুক্ত বা ছাত্র হিসেবে আছি, যে আমি আমার পরবর্তী প্রজন্মকে আসলে কি বলবো যে একটা ফ্যাসিস্ট সময় আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, যে বিশ্ববিদ্যালয়ে এত আন্দোলন এত ইতিহাসের গল্প, অথচ আমরা ব্যর্থ, আমরা কিছুই করতে পারি নাই। এবং শেষের দিকে মনে হইতো এই ব্যর্থতা নিয়ে আসলে আমাদেরকে ক্যাম্পাস থেকে বের হইতে হবে। তো এটা বাংলাদেশের জনগণ এবং উপরওয়ালাকে ধন্যবাদ যে এই ব্যর্থতাটা আমাদেরকে নিয়ে বের হইতে হয় নাই, বরং একটা সফলতা নিয়ে আমরা বের হইতে পারছি বিশ্ববিদ্যালয় থেকে।